Welcome to Sunrise Presents Didi #1 Season 8, co-powered by Dabur Red Paste, special partner Cucina Small Appliances. ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। দেশ আমাদের মা। আজ সমস্ত দেশবাসীর খুব গর্বের দিন। আজ 15ই আগস্ট, স্বাধীনতা দিবস। কত সংগ্রাম, কত কষ্ট করে আমরা অর্জন করেছি আমাদের স্বাধীনতা। আর ভারতবর্ষ মানেই নানান ভাষা, নানা মত, নানা পরিধান। ভারতবর্ষ মানেই সম্প্রীতি। সেই সম্প্রীতির এক বিশেষ দিন রাখি বন্ধন। স্বাধীনতা দিবস ও রাখি বন্ধনের এই বিশেষ দিনে দিদি #1-এ খেলতে এসেছেন বিশেষ 4 ভাই বোনের জুটি। সবাই পোডিয়ামে উপস্থিত আছেন, সকলের সাথে আমরা পরিচয় করব। প্রথমে আছেন মঞ্জু ব্যানার্জি এবং ওঙ্কার নাথ মুখার্জি। নমস্কার। 15ই আগস্ট রাখি বন্ধনের দিনে খুব গর্বের, কারণ আমার ভাইকে নিয়ে এসেছি। এক্স আর্মি, প্রাক্তন ভারতীয় সেনা। আচ্ছা, আর্মি জীবনের কিছু স্মরণীয় মুহূর্ত আপনার সাথে শেয়ার করব। আমরা গল্প করব আপনাদের দুজনের সাথেই। থ্যাংক ইউ। এরপরে আছেন সর্বাণী বন্দ্যোপাধ্যায় এবং মনোজ কুমার দে। নমস্কার রচনা। নমস্কার। আমি রিটায়ার্ড লেফটেন্যান্ট কর্নেল সর্বাণী বন্দ্যোপাধ্যায়, আর আমার ছোট ভাই সোদপুর থেকে আসছি। জীবনে দুটো স্বপ্ন ছিল, একটা আমি আর্মিতে জয়েন করব, করে দেশের সেবা করব। দ্বিতীয় স্বপ্ন ছিল রচনা তোমাকে দর্শন করার। আজকে তোমাকে দেখতে পেয়ে রচনা আমি যে কি আনন্দিত হচ্ছি আমি তোমাকে ভাষায় বোঝাতে পারবো না। গর্বিত আমার দিদির সঙ্গে আসতে পেরে। থ্যাংক ইউ সো মাচ, আমরাও ভীষণ গর্বিত। জ্যোতিকা বিশ্বাস সাহা এবং অলোক বিশ্বাস। দিদি, নমস্কার দিদি। আমি বিরাটি থেকে এসেছি। আমার ছোট ভাই, আজকে 15ই আগস্ট প্লাস রাখি বন্ধন, এই দুটো বিষয় সম্বন্ধে আপনার সঙ্গে কিছু শেয়ার করব, ওই জন্য এসেছি। 20 বছর যে আর্মি সার্ভিস করি সেটা আমি আপনাকে শেয়ার করতে চাই এখানে। নিশ্চয়ই শুনবো আপনার সব গল্প অলোকভাবে। কণিকা দে পাটিকার ঘোষ এবং প্রদীপ কুমার দে পাটিকার। নমস্কার রচনা। নমস্কার। আমি রিটায়ার্ড লেফটেন্যান্ট কর্নেল কণিকা দে পাটিকার। ওকে। আজ এই ইন্ডিপেন্ডেন্স ডে আর at the same time Raksha Bandhan, both the auspicious day. I'm really happy and I'm honored to be a part of your in program G Bangla. You Thank know, you it so was much. my dream come true. You know, সঙ্গে আপনার ভাই এসেছেন। my brother Pradip Kumar De Patikar. আমি দিদির সঙ্গে আসতে পেরে খুব আনন্দিত। থ্যাংক ইউ সো মাচ। আজকের এই বিশেষ মুহূর্তে আপনাদের সবাইকে পেয়ে এখানে আমরা সত্যি ভীষণ আনন্দিত এবং গর্বিত। থ্যাংক ইউ সো মাচ। সবাইকে নিয়ে আমরা শুরু করছি আমাদের প্রথম রাউন্ডের খেলা, সানরাইজ প্রেজেন্টস দিদি মে ভিজেতে। এই রাউন্ডে যিনি হাই স্কোর হবেন তিনি পেয়ে যাবেন সানরাইজের তরফ থেকে 5 লিটারের মাস্টার্ড অয়েল। কথা বল প্রথমে মঞ্জুদির সাথে এবং ওঙ্কার নাথ বাবুর সাথে। আমরা 5 ভাই বোন। সবচেয়ে ছোট ভাই, মানে আমার যখন বিয়ে হয়েছে তখনও 6-7 বছর হবে। তো ভাইয়ের যখন মনে হলো যে দেশের সেবায় নিজেকে নিযুক্ত করবেন, তখন আপনাদের কিরম লেগেছে? মনে হচ্ছিল যে এত দূরে চলে যাবে। মা ভীষণ কান্নাকাটি করতো, কিন্তু আমার ভাইয়ের খুব মনের জোর ছিল। গ্র্যাজুয়েশনে ভর্তি হয়েছি তখন থেকেই আমার এম ছিল যে আমি দেশের জন্য কিছু করব, সমাজের জন্য কিছু করব। আর্মিতে পরীক্ষা দিতে শুরু করলাম। পরীক্ষা দেওয়ার পরই, বিয়ে পরীক্ষা দেওয়ার পরে চেষ্টা করিনি, ও আমি একদম মানে লাইফের প্রথম চেষ্টাটাই আমার ওটাই মাথায় ছিল, ওটাই ডিটারমিনেশন। ভারতবর্ষের একজন সৈনিক হতে পেরেছি, এটা আমার কাছে যে কতটা গর্বের ছিল। পরম প্রাপ্তি। চেষ্টাও করেছি, হয়েও গেছে। যাওয়াটাও একটা স্মরণীয় ঘটনা, কারণ তার আগে এতটাই গ্রামে বাড়ি আমাদের। আচ্ছা। ভারতবর্ষের শেষ গ্রাম আমাদের বাড়ি, পানিতর বলে একটা গ্রাম বসিরহাটের। আপনারা সবাই ওখানেই বড় হয়েছেন? হ্যাঁ, আমরা সব ওখানেই বড় হয়েছি, ওখানে পড়াশোনা করেছি। একদম গ্রাম, তখন কমিউনিকেশন ছিল না সে সময়। সেই গ্রামে বড় হয়ে আপনার মনে হয়েছিল যে আমি দেশের জন্য কিছু করব। একদম। তারপরে যাত্রা শুরু হলো ওঙ্কার নাথ বাবু। তারপরে যাত্রা শুরু হলো আমার। সেটা কোন বছর ছিল? কোন সেটা ছিল 1985 সাল। গোয়া যাচ্ছি। গোয়া কেন? গোয়া আমার প্রথম ট্রেনিং সেন্টার ছিল। ওকে। খুবই টাফ ট্রেনিং হয় আমাদের। টাফ মিনস আমাদের পানিশমেন্ট, যা কিছু টাফনেস সব কিন্তু নিজের শরীরকে মজবুত করার জন্য, একদমই। মানসিক শক্তি বাড়ানোর জন্য। পরে ওটা যেটা তোমার ফেস করতে হবে তার জন্য তৈরি করা। ইয়েস। কোন পোস্টে ছিলেন আপনি ওঙ্কার নাথ বাবু? আমি সিগন্যালসে ছিলাম, সুবেদার ছিলাম। গোয়া থেকে আমি মধ্যপ্রদেশে এসেছি, তারপরে শিলংয়ে গেছি, আসামে গেছি, রাজস্থানে গেছি, হরিয়ানাতে গেছি, জম্মুতে গেছি, কাশ্মীরে, ওখান থেকে লে, তারপরে কার্গিল। কার্গিল যুদ্ধের আগে আমি কার্গিল যুদ্ধে পুরোটাই ছিলাম, প্রথম থেকে শেষ অবধি ছিলাম। আচ্ছা। 9th মে ডেটটা আমার মনে আছে। 9th মে হঠাৎ আমাদের কাছে মেসেজ এলো যে পাকিস্তান অ্যাটাক করেছে, এক্ষুনি মুভ করতে হবে। মে মাসের 9 তারিখ 1999 সাল। আমাদের আধ ঘন্টার মধ্যে ওখান থেকে মুভ করতে হলো।
পরে শ্রীনগরে বেস ইউনিটে চলে এলাম আমরা। এসে ওখান থেকে ওই রাত্রেই আমরা মুভ করি গাড়ি নিয়ে, কমিউনিকেশান সেট নিয়ে। আমি কমিউনিকেশানে ছিলাম, করি অবন্তিপুরা। অবন্তিপুরা মানে এয়ার বেস, আমাদের যেখান থেকে এয়ার অ্যাটাকগুলো হচ্ছিল, ওখানে আমি কমিউনিকেশান সেট করতে যাই। 15 দিন ওখানে থাকি। ওখানে কমিউনিকেশান সেট করার পরে তারপরে আমার কল এলো কার্গিলে চলে যেতে হবে। কার্গিলে যাওয়ার অভিজ্ঞতা গল্পের মতো মনে হবে, কিন্তু ওটা যে কি চ্যালেঞ্জ ছিল আমার জন্য Actually লাইফে, হয়েছে। কাউকে বললে কেউ বুঝতেও পারবে না। মানে লাইফটা এতটাই টাফ। ওখানে থাকতাম তো -30 to 35 টেম্পারেচার ছিল, বরফের মধ্যে থাকতে হতো। কিন্তু কার্গিলের এক্সপিরিয়েন্স একটা আলাদা ভয়াবহ চ্যাপ্টার একদম, লাইফের, হ্যাঁ। প্রচন্ড ভয়াবহ। মানে কতদিন অত চলেছিল? মৃত্যু, অত আমি পুরো কার্গিল একদম প্রথম থেকে শেষ অবধি ছিলাম। কতদিন হয়েছে? যুদ্ধটা শুরু হয়েছিল 9th মে 1999। প্রথম ওরা সেলিং করে, মেষ পালকরা প্রথমে দেখতে পায় যে ওরা ঢুকেছে। সেটা আমাদেরকে আর্মিতে ইনফর্ম করে। ক্যাপ্টেন সৌরভ কালিয়া ছিলেন, সৌরভ কালিয়া টিম নিয়ে যান, সে ওখান থেকে ফিরে আসে না, ওরা মেরে দেয় সবাইকে। তারপরেই ফোরকাস্ট হয় যে পাকিস্তান ঢুকে পড়েছে। ঢুকে গেছে, ওকে। 9th মে ফাইনালি ওরা কামান অ্যাটাক করে। ওই দিনই আমাদের মুভমেন্ট শুরু হয় ম্যাসিভ, এবং এটা চলে জুলাইয়ের 26 তারিখ অবধি। অফিসিয়ালি জুলাইয়ের 26 তারিখ প্রায় অবধি 3 চলে। মাস। 3 মাস। যখন স্নোফল হতো টেন্ট ঢেকে যেত, সকালে বেলচা দিয়ে দরজা বার করতে হতো, করে বাইরে বেরোতে হতো। জল খেতে পারতাম না, জলটাও বরফ হয়ে যেত। খাবার আছে, আমরা খেতে পারবো না। ডিম আছে, কোল্ড ড্রিঙ্কস আছে, খাবার প্রচুর আছে, কিন্তু ওখানে খেলেই আর অক্সিজেন নেই, তো ওখানে হজম হবে না। বাংকারে থাকতে হয়েছে প্রায় 6 মাস। আমি বাংকারে ছিলাম। বাংকার কি মাটির তলায়? যেগুলো? মাটির হ্যাঁ। তলায় একজন কোনো রকমে ঢুকতে পারেন। উপরে কেমোফ্লাইজ করা, মানে এমনভাবে করা বোঝা যাবে যাতে না। এয়ার অ্যাটাক হলেও উপর থেকেও বোঝা যাবে না যে ওখানে ঘর আছে। বাংকারে না থাকলে উপরে যারা থাকবে, উপর থেকে তো পাকিস্তানের সেলিং আসছে। 9th মে যখন অ্যামুনিশন ড্যাম্পে, মানে গোলা বারুদ ভান্ডারে আমাদের প্রথম অ্যাটাকটা হয়েছিল, আমাদের ব্রিগেডেই প্রথম অ্যাটাকটা হয়। ওই ব্রিগেডেই আমি ছিলাম, তা ওখানেই আমাদের থাকতে হতো। এর মধ্যেও আমাদের কমিউনিকেশনের ছিলাম। তো কমিউনিকেশনে কি হয়, কমিউনিকেশন ব্রেক মানে তো যুদ্ধ শেষ। শত্রুর প্রথম টার্গেট থাকে কমিউনিকেশন ব্রেক করা, সাপ্লাই ব্রেক করা। তা আমরা এমনই একটা কমিউনিকেশনে ছিলাম, সিগন্যালসে ছিলাম, যেখানে শত্রুর ফার্স্ট অ্যাটাক আমাদের ওপরে। কিচ্ছু জানাতো না বাড়িতে, কোথায় আছে, কি বৃত্তান্ত, আদৌ বেঁচে আছে কি না। তখন আমার মধ্যে কিন্তু ওই ফিলিংসটা ছিল না যে আমাকে বাড়ি ফিরতে হবে। বাড়িতে বউ আছে, মেয়ে আছে, দিদিরা আছেন। দিদি আমাকে রাখি পাঠাতেন খামে করে, আমার মনে আছে। কোনো সময় পেয়েছে, কোনো সময় হয়তো শেষ হয়ে গেছে, কোনো সময় পাইনি, জানতেই পারিনি। অনেক সময় আমরা অপেক্ষা করে থাকতাম যে রাখি আসছে, দিদি নিশ্চয়ই রাখি পাঠাবে আমার জন্য। এসে পৌঁছাতো হয়তো রাখির 10 দিন পরে এসে পৌঁছালো। তারপরে ওই সময়ের যুদ্ধের সময় আমার যে বাড়ির প্রতি, বাড়ি যাওয়ার যে আগ্রহ, সেটা কিন্তু একদমই ছিল না। দেশই তখন আসল। আমার ভাই বোন, দেশের হিন্দু, মুসলিম, খ্রিস্টান, মানে সব ধর্মের মানুষ, তারাই যেন আমার সব। তাদেরকে একটা আঘাত করা মানে আমার গায়ে আঘাত করা। আমি কি করে সেই তাদের প্রতিশোধ নেব? সত্যি আমি খুব মিস করি ওই লাইফটা। কত বছর ছিলেন? আমি ছিলাম 20 বছর। 20 বছর। ওই সময় সত্যি কথা বলছি, ভয় কি জিনিস, মনের মধ্যে ভয় টয় ওসব কিচ্ছু ছিল না। শুধু মনে হলো দেশের জন্য আমি এসেছি, মেরে গেলে এই তিরঙ্গা পতাকা মুড়ে বাড়ি যাব, আর যদি বেঁচে ফিরে যাই তাহলে এটাই ওড়াবো সারা জীবন। এবার আমরা দেখবো সকলের জন্য কি খেলা আসছে। আজকে তো রাখির দিন, তো খেলাটাও আমাদের রাখি কেন্দ্রিক। বোনেরা ভাইয়ের হাতে রাখি পরাবে, দুটো মিষ্টি রাখা আছে, একে অপরকে খাওয়াবে, দিয়ে জল খাবেন। এই পুরো টাস্কটাকে সবার আগে শেষ করবে সে 20 পয়েন্টস, আবার 15 পয়েন্টস, 10 পয়েন্টস, 5 পয়েন্টস। প্রথমে খেলতে আসছেন মঞ্জুদি এবং ওমকারনাথ বাবু।
সেকেন্ড। ফিরে এলাম ব্রেকের পর। আপনারা দেখছেন সানরাইজ প্রেজেন্টস দিদি নাম্বার 1 সিজন 8, কো পাওয়ার্ড বাই ডাবর রেড পেস্ট, স্পেশাল পার্টনার কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সেস। সর্বানিধি, রিটায়ার্ড লেফটেন্যান্ট। রিটায়ার্ড লেফটেন্যান্ট কর্নেল। কর্নেল, রচনা, আমি তোমাকে বলি, আমরা 7 ভাই বোন ছিলাম। আচ্ছা। আমি একটা স্কুলে টিচারই করতাম, খেলাধুলা করতাম, কিন্তু আমার বরাবরই স্বপ্ন ছিল আমি একটা বড় উঁচু জায়গায় পৌঁছবো। আচ্ছা। 1981 সালে আমার কাছে একটা সুযোগ আসে, পেপার দেখে আমি অ্যাপ্লাই করি। আর আমি 81 সালে ডিসেম্বর মাসে আমি দিল্লিতে পাড়ি দিই আর্মি ট্রেনিংয়ের জন্য। 3 বছর ট্রেনিং, তারপরে কমিশন অফিসার লেফটেন্যান্টের। আচ্ছা। ট্রেনিং পিরিয়ড অ্যাজ ইউজুয়াল প্রচণ্ড টাফ। এইভাবে 3টে বছর কাটলো, কেটে তারপরে কমিশন অফিসার হলাম। আমার প্রথম পোস্টিং আমি পেলাম গুয়াহাটি। গুয়াহাটিতে আমার আরেকটা ছিল রচনা, আমাদের একটা ওয়েপন ট্রেনিং হয় মেয়েদের। সেই সময় আমি মেডিকেল প্রফেশনে ছিলাম। আমাদের রাইফেল, SLR রাইফেল, 9mm কার্বাইন, এগুলো আমাদের একটা ট্রেনিং হয় যেটা লখনৌতে হয়, টাফ ট্রেনিং। মেয়েদের পক্ষেই ক্রলিং করে যাওয়া, 20 রাউন্ড গুলি চালানো, নানান পজিশনে রাইফেল ধরা, পুরো হাতের কনুইয়ের ছাল, পায়ের হাঁটুর ছাল পাল উঠে যেত। মানে ওটা প্রচণ্ড টাফ ট্রেনিং ছিল। সকাল 6টার থেকে শুরু হতো আর সন্ধ্যে 5টা পর্যন্ত ওই ট্রেনিং আমাদের চলতো। 3 মাসের লখনৌর ওই ট্রেনিং করে আমরা আবার নিজের ইউনিটে ফিরে আসলাম। এইভাবে চললো। রাজৌরিতে আমি একবার পোস্টিং পেলাম। রাজৌরি JNK-র একটা ফিল্ড স্টেশন, রাজৌরি পুঞ্চ। আমরা ওখানে না ছোটো ছোটো পোস্ট বলে, উনি যেটা বললেন বাংকার, মাটির তলায় আন্ডারগ্রাউন্ড মাটির বাংকার। 7 দিনের জন্য আমাকে ওখানে পাঠানো হয়েছিল। আমি আর আমার সঙ্গে মেজর নাথ ছিলেন, আমরা বাংকারেই ছিলাম। হঠাৎ টি ব্রেকে আমাকে মেজর নাথ বললো, চলুন ম্যাডাম আমরা চা খেয়ে আসি একটু। জাস্ট বাংকার থেকে আমরা উপরে উঠেছি, সাডেনলি একটা গুলি পাকিস্তানের ওখানে 50 গজ ডিস্টেন্সে। মানে আমি দেখতে পাচ্ছি মেয়ে ছেলেরা কাপড় শুকো দিচ্ছে, ঘুরে বেড়াচ্ছে, সাডেনলি একটা গুলি করলো। ওখান থেকে আমরা দুজনেই মাটিতে বসে গেলাম, কাঁধের ওপর দিয়ে গুলিটা বেরিয়ে গেল। যদি সেই সময় আমি বসতে না পারতাম, আমায় হয়তো সেই সময় বুলেট ইনজুরি হতো আমারও। সেখানে একবার এমন হলো, আমার একটা এক্সপিরিয়েন্স তোমার সঙ্গে আমি শেয়ার করতে চাই। আমাদের মিলিটেন্ট 3টে কনভয়, শক্তিমান গাড়ি আমাদের জওয়ানরা মুভ করছিল, উইথ রিমোট 3টে কনভয় উড়িয়ে দেয়। প্রচুর ক্যাজুয়ালিটি আসে, কাউকে বাঁচাতে পেরেছি আমি এবং আমার টিম, কিন্তু আমার চোখের সামনে একটা মেজরকে আমরা অনেক চেষ্টা করেও বাঁচাতে পারিনি। উই লস্ট হিম। তারপরে রচনা 2011 সালে সংসদ ভবনে যখন হামলা হলো, সংসদ ভবনে মিলিটেন্ট ঢুকে গিয়েছিল, সবাই জানে 2011-এ। তখন আমি গুরুদাসপুরে ছিলাম। গুরুদাসপুর পাঞ্জাবের এমন একটা জায়গা যেটা পাকিস্তানের রেঞ্জের ভেতরে আমরা পড়ি। আচ্ছা। পাকিস্তান থেকে যদি মিসাইল একটা ছাড়ে, আমরা পুরো আমাদের গুরুদাসপুর উড়িয়ে যাবে। প্রত্যেকটা সেই সময় ফ্যামিলি সব যে যার ডিসপোজ করলো, বাড়ি পাঠিয়ে দিল। আর যারা ছুটি ছিল তাদের কলব্যাক করা হলো। আমার বাড়ির সামনে বড় গাড্ডা করা হলো, আমাদের বলা হলো যদি সেরকম কিছু খবর পায় জাস্ট জাম্প, উপরে কুদে পড়বে গর্তের ভেতরে। সমস্ত সেনাকে একদম বর্ডারে পোস্ট করে দিল। এটা একটা প্রতি মুহূর্তে প্রাণ নিয়ে টানাটানি। প্রতিটি মুহূর্তে মাইন্স রাখা থাকে, পা পড়লেই পা উড়ে যেত। টেররিস্ট ঢুকে যাচ্ছে, নদী নালা পার হয়ে রাত্রেবেলা দেখা গেল মাইন্সে অ্যাটাক হলো, তাদের আবার পরের দিন ভোরে নিয়ে আসলো আমাদের রাজৌরি হয়। মানে নানান রকম এক্সপিরিয়েন্স। কিন্তু ওখানে থাকাকালীন, সার্ভিসে থাকাকালীন পরিবারকে, অ্যাজ উনি বললেন যে পরিবারকে ভুলে যেতে হবে। আর সত্যিকারের পরিবারের কথা, নিজের কথা কিছু মনে থাকতে হবে না। কোথায় কাকে সেবা করব, কার জন্য, দেশের জন্য কি করব, সেটাই মাথায় থাকলো। আজকে যেমন 15ই আগস্টের রক্ষাবন্ধন, আমরা আমার ভাই বোনদের খুবই মিস করতাম আমি। কিন্তু আমাকে যারা ওখানে যারা খুবই ভালোবাসতো, কেউ ম্যাডাম, কেউ দিদি বলে, ম্যাডাম আপনার হাতে রাখি পরবো, পরিয়ে দিন। দিদি আপনার হাতে রাখি পরবো, পরিয়ে দিন। তখন দুঃখ হতো, নিজের ভাইকে বাই পোস্ট পাঠাতাম, রক্ষাবন্ধনে রাখি পাঠাতাম, দোলের দিন রং পাঠাতাম খামে করে। যখন রাখি বন্ধন উৎসব আসতো, রাখি, ভাইফোঁটা, পুজো, ভাই বোনদের সাথে কত সম্পর্ক, দিদিকে মিস করতাম। অন্যান্য দেশের ভাইদের থেকে রাখি পরতাম, পরাতাম, খুবই ভালো লাগতো। এইভাবে নানান জায়গায় ঘুরলাম। আমাদের তো 2 থেকে 3 বছরের টেনিওর, ট্রান্সফারেবল জব। ফিরে আসলাম পানাগড়ে। পানাগড় থেকে 2013-তে আমি চাকরি ছাড়ি। এখন আমি বাড়িতে উইথ আমার ছোট ভাই,
ফ্যামিলি সহ। কত বছর কাজ করলেন? আমি 29 বছর সার্ভিস করেছি রচনা। আমি সবাইকে করে অ্যাডভাইস করি যে ভালো করে পড়াশোনা নিশ্চয়ই। করো, ইন্ডিয়ান আর্মি, এয়ারফোর্স, নেভি জয়েন করো। নতুন জেনারেশন দেশের জন্য তোমার জব স্যাটিসফ্যাকশন যেটা তুমি পাবে। আমি সত্যিকারের আনন্দে জীবন কাটাতাম। আমার দেশের ভাই, দেশের বোন, লোকের সেবা করা, বয়স্কদের দেখা, তাদের আশীর্বাদ পাওয়া, সত্যিকারের এটা একটা বড় পাওনার আমি পেয়েছি। উই আর সো প্রাউড অফ ইউ অ্যাকচুয়ালি। টাইট করে বাঁধবেন। শর্মানিধি এবং মনোজ বাবুর টাইম 35 সেকেন্ড। ফিরে এলাম ব্রেকের পর। আপনারা দেখছেন সানরাইজ প্রেজেন্টস দিদি নাম্বার 1 সিজন 8, কো পাওয়ার্ড বাই ডাবর রেড পেস্ট, স্পেশাল পার্টনার কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সেস। জ্যোতিকাদি এবং অলোক বাবুর সাথে কথা বলবো। আপনারা কয় ভাই বোন? 4 ভাই। ট্রেনিংয়ে খুবই ডেঞ্জার ট্রেনিং করে আমার। তখন জঙ্গলের মধ্যে নিয়ে যায়, 3 মাস জঙ্গলে রাখে। জঙ্গলে মানে জঙ্গলে সাপ ধরে খেতে হবে, তখন খাওয়া দিত না 3 মাস। 3 মাস জঙ্গলে ফেলে দেয়? জঙ্গল ফোনে বলতো না যে কি খাচ্ছিস কি, মানে আপনারা কজন মিলে থাকতেন? ওটা আমাদের একটা প্ল্যাটুন ট্রেনিং হতো, হয়তো 55 জন ছিল আমাদের একটা প্ল্যাটুনে। জল নেই, 1 লিটার জল দেবে, ওটাকে সারাদিন চালাতে হবে। খাওয়ার নেই, মানে পোকামাকড়কে ধরে খেতে হবে, সাপ ধরে খেতে হবে। সাপ ওখানে সাপ বানানো আছে, সাপ ধরতে হবে, ধরে সেই ভাব কেটে খেতে হবে। সাংঘাতিক। ওই ট্রেনিং খুব ডেঞ্জার ট্রেনিং হতো আমার 3 মাস। এই ট্রেনিং এর ভেতর থেকে সবাইকেই যেতে হয় এরকম ধরনের ট্রেনিং এর ভেতর দিয়ে? না, এটা হচ্ছে স্পেশালি এরা যারা ইনফেন্ট্রি যা তাদেরকে করে। ওকে, এগুলো আমরা হচ্ছে ইনফেন্ট্রি, আমরা হচ্ছে আমরা কামানো টাইপের, আমরা হচ্ছে মানে ফাইটিং সবসময় আগে যাই। ওকে, তাই স্যার বললেন উনি সিগন্যালের, আমরা লড়াই করি, ওনাদের সাপোর্ট করে আমাদের। আমরা আগে যাবো, আমরা লড়াই করবো, আমরা কি রিকমেন্ড উনি আমাদের সাপ্লাই করবেন। তাই জন্য এত ভিগরাস ট্রেনিং ছিল। আমাদের ট্রেনিংটা খুব হার্ড করা। 3 মাসের মধ্যে কোনো কিছু করা যাবে না, সব কিছু ভুলে যেতে হবে। রাত্রেবেলা 1 ঘন্টা ঘুমাতে দেবে, খুব বেশি হলে 1 থেকে 1.5 ঘন্টা, তারপর জাগিয়ে দেবে ভোরবেলা। তার মধ্যে সারাদিন এমন ব্যস্ত রাখবে, একটার পর একটা কাজ রাখবে। একদম মানে বোধহয় পাথর হয়ে গেছিলেন না 3 মাস পরে? হ্যাঁ, ওখানে ওই ট্রেনিং করে চাবুকের মতন একদম। তারপর ওই ট্রেনিং পাস করার পরে আমি ফার্স্ট পোস্টিং ছিল রাজস্থান সুরতগড়। আচ্ছা, ওখানে ফার্স্ট ইউনিট ছিল আমার। ওখান থেকে আমাকে তারপর দিল কাশ্মীর, পুঞ্চ সেক্টরে। পুঞ্চ, হ্যাঁ পুঞ্চ। জেএনকেতে দিল পুঞ্চে আরআর ব্যাটেন, রাষ্ট্রীয় রাইফেল। আমাদের কি রাষ্ট্রীয় রাইফেল আছে জেএনকেতে, ওরা যেটা হোম মিনিস্টার আন্ডারে আসে। ওখানে আরআরে পোস্টিং করার পর ওখানে হচ্ছে প্রথমে 1 মাস ট্রেনিং করা হয়। জেএনকের যত ওখানকার কী চলছে, জেএনকের ওখানে কন্ডিশন কী, ওখানকার ওয়েদার কী, ওখানকার লোক কী জানে, লোকাল লোক কী বলতে যাচ্ছে, 1 মাস ট্রেনিং করতে হয়। আচ্ছা, ওটা ট্রেনিং করার পরে তখন আমাদের কি ওখানে অপারেশন টিমে লাগিয়ে দেয়। অপারেশন টিম আমরা 2 বছরের ট্রেনার ছিলাম আমার ওখানে। অপারেশন টিম আমরা প্রথমে 1 মাসে যখন অপারেশন করি, একটা আমাদের অ্যাক্সিডেন্ট হয়ে গেল। যে আমাদের প্রত্যেকদিন খুব ধমকি আসছে মিলিটান্স থেকে, তোমাদের কাজে ক্যাম্প উড়িয়ে দেবো, উড়িয়ে দেবো, তোমরা যদি বাইরে বেড়াও তোমার আইডি দিয়ে উড়িয়ে দেবো। আমরা ওই দিকে পারলে আমাদের আমরা দেখবো তোমাদের কত বড় ক্ষমতা, সামনে এসে কথা বলো আমাদের। এবং একদিন রাত্রেবেলা অপারেশনে বেরিয়েছি আমরা, ওরা খবর পেয়ে গেছে, আমরা বেরিয়েছি। এবার বেরোর পর ওরা রাস্তা আইডি লাগিয়ে দিয়েছে। আমাদের কিছু হয়নি, কিন্তু ওরা ফায়ারিং করার পরে আমাদের একটা ছেলে লেগেছে। আমরা সারা রাত অপারেশন চালিয়েছি, তখন ভোর হয়ে গেছে। ভোরে রাত্রে বলতে বুঝতে পারছি না কোথায় কেউ মরছে না হচ্ছে। তা আমাদের বললাম রিএনফোর্স করলাম, পিছন থেকে আমাদের ব্যাক সাপোর্ট করার জন্য। তার ভোরবেলা 5টার মধ্যে অপারেশন ক্লিয়ার করে 3 জনকে মারলাম উগ্রবাদী। আমাদের 2টো ছেলে সাথে সাথে একদম স্পট আউট হয়ে গেল। সাথে তখন তো মানে ভোরবেলা, তখন সেখানে ক্লাইমেট খারাপ, বরফ পড়ছে, বৃষ্টি হচ্ছে। তারপর সাথে সাথে বললাম এই কন্ডিশন হয়ে গেছে, আমাদের আরও ফোর্স দরকার। ওইভাবে ফোর্স আসলো, আমাদের নিয়ে গেলাম। এরকম কত দেখেছে না, কত মানুষের চলে যাওয়া, কত মিসহ্যাপস। আমরা 48টা উগ্রবাদী মেরেছিলাম 2 বছর। এখন 2 বছর শেষ করে চলে আসলাম তখন কথা আমি পাঞ্জাবে, চণ্ডীগড়ে। লাস্ট আমার একটা সবচেয়ে বড় ঘটনা, আমি লাস্ট এই পেনশন আসার আগে আমি সিয়াচিন গ্লেসিয়ার গিয়েছিলাম।
গেছিলেন সিয়াচেনে? 2 বছর ছিল, জাস্ট ওখান থেকে আমি এই পেনশন আসলাম 5-6 মাস হলো, রিসেন্ট এসছি আমি ওখান থেকে। ওর উপরে বোধহয় আর কিছু নেই না? ওটা হচ্ছে ওয়ার্ল্ড হাইয়েস্ট ব্যাটল ফিল্ড, -55 অবধি টেম্পারেচার চলে যায়। সবাইকে ওগুলো যেতে পারে না, ট্রেনিংয়ে পাস করতে হয় এবং ওখানে ওয়েদার সঙ্গে সেট করতে হয়। তো আমাদেরকে নিয়ে গেল কোথায়, লেহ লাদাখ, লেহ লাদাখ থেকে বাই রুট নিয়ে গেল সিয়াচিন বেস ক্যাম্প। -55-এ? -55 ওখানে 6 মাস রাখে, 6 মাস পরে নিচে 1 বছর রাখে। মানুষ থাকে কি করে? মানে না ওখানে মানুষ তো থাকে না, ওখানে আর্মি থাকে। তারা তো মানুষ, আর তারা তো মানুষ, তারা তো মানুষ, মানুষ থাকে না মানে কি? ভারতীয় সেনা মানুষ না, মহামানব। ক্লাইমেটের সঙ্গে লড়াই, ওখানে ক্লাইমেটের সাথে লড়াই। সিয়াচিন অ্যাকচুয়ালি 3টে বর্ডার, পাকিস্তান, চায়না আর ইন্ডিয়া। ইন্ডিয়া। আর ওখানে প্রাকৃতিক এতই দুর্যোগ, ওখানে যে এনারা ছিলেন, ওখান থেকে যে সুস্থভাবে ফিরে এসছেন, এটা ভগবানের কাছে অশেষ কৃপা যে উনি সুস্থভাবে ফিরে এসছেন। আমি জাস্ট এসছি পোস্টে ফেলে দিলে তো কমিউনিকেশনই থাকে না, হেলিকপ্টারে করে রুটি দিতে যায়। ওখানে হেলিকপ্টারে খাবার আমাদের দেয়, সব খাবার দিতে যায় হেলিকপ্টারে করে। সিয়াচিন নর্থার্ন গ্লেসিয়ার বলে ওটাকে, ওটা হচ্ছে টোটাল 108 কিলোমিটার ডিস্টেন্স, পায়ে হেঁটে কভার করতে হবে। বরফে আর একটা রোগ হয় যেটা ফ্রস্ট বাইট, ফসফাইট, হ্যাঁ, যেটার কারণে কারোর হাত কাটতে হয়, কারোর পা কাটতে হয়, অনেকেই রোগে আক্রান্ত হয় ওই বরফ, যার জন্য 6 মাসের বেশি ওখানে রাখে না। 6 মাসের মধ্যেই কাউকে ওটা ধরে নেয় তো সঙ্গে সঙ্গে তাকে বেসে পাঠিয়ে দিতে হয়। এটা একটা ডিসএবিলিটি নিয়ে তারা বাড়ি ফেরে। ওখানে যদি হাত পা ঠান্ডা হয়ে যায়, ওখানে একটা প্যারেড হয়, ফুট প্যারেড, হ্যান্ড প্যারেড, প্রত্যেকদিন 3 থেকে 4 বার করতে হয়। না করলে আমাদের বাই চান্স একটু ঘাম ফাম হয়ে গেল, সেখানে বরফ হয়ে যায়, ঢুকে গেলে কি ওখানে এটা ফ্রস্ট বাইট হয়ে যাবে, কেটে বাদ দিতে আর কোনো রাস্তা নেই। এরকম কম করে আমাদের 50টা চলে গেছে, কারো আঙুল চলে গেছে, কারো পা চলে গেছে। মানে ওখানকার লড়াইটা হচ্ছে ক্লাইমেট, মেন ক্লাইমেট। কিন্তু ওই পয়েন্টে পৌঁছতে হবে। হ্যাঁ, পায়ে হেঁটে ওই একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, যেতেই হবে। ওটা পাকিস্তান কভার করে নিয়েছিল 84 পর থেকে কি হলো, আমাদের ইন্ডিয়ান আর্মিকে হ্যান্ড ওভার করে দিয়েছে, ওটাকে পার্মানেন্ট করে দাও। আর আপনি কয়েকদিন আগে ওখান থেকে ফিরেছেন বলছেন? আমি তো রিসেন্টলি জাস্ট ফিরলাম। হ্যাটস অফ। অভাবনীয় কোনো কথা নেই, আমি বাকরুদ্ধ। গল্পের মতো আমাদেরও মনে হয়, ও যে মানে ফেস করেছে। একবার পায়ে গুলিও লেগেছিল, কিন্তু বাড়িতে কাউকে আমি বলিনি, কাশ্মীরে আমার লেগেছিল। বললে তো বাড়ির লোককে টেনশনই দেওয়া না। একটা রাউন্ড আমার লেগে বেরিয়ে গেছে সাইডে মাংস দিয়ে। যারা আপনারা দেশের জন্য সারাক্ষণ লড়ে যাচ্ছেন, আপনাদের সাথে সাথে কিন্তু আপনাদের পরিবারেরও ততটাই অবদান আছে, কারণ তারা আপনাদের সাপোর্ট সিস্টেম। সাপোর্ট করে বলে তো পারি। বিয়ে করার পরে তাদের স্ত্রী যখন আলাদা থাকে, মহিলারা গেলে তাদের বাড়ির লোকজন, পুরুষরা গেলে তাদের বাড়ির লোক। তাদের লাইফটা কখন একটা হাজবেন্ডের চিঠি আসবে, নিশ্চয়ই কি কষ্ট তাদের, ফোন আসবে। শুধু আপনারা না, আপনাদের পরিবারদেরও পূর্ণিশ। আস্তে 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 গলায় যেন না লাগে। Typically all of our time. 25 seconds. মনিকাদির সাথে কথা বলবো। আপনারাও নিশ্চয়ই প্রচুর এক্সপিরিয়েন্স নিজেদের। রচনা, অ্যাকচুয়ালি আমিও মেডিকেল আছি, 1 বোন 3 ভাই। তো ভাইরা তো আমার মানে কি বলবো আর, মানে পরীর মতো আমাকে। 7 ভাই চম্পা না, তো 3 ভাই চম্পা সেখানে ছোটবেলার থেকে। অ্যাকচুয়ালি আমরা তো সেই সময়ের কথা মনে করো, 33 ইয়ার্স এইজ, মানে 33 ইয়ার্স আমি ফৌজে ছিলাম আর কি, ইনক্লুডিং ট্রেনিং পিরিয়ড। 29 ইয়ার্স আমি সার্ভিস করেছি। আচ্ছা, আমি এই জাস্ট 31 ডিসেম্বরে রিটায়ার করেছি 2018-এ। 33 ইয়ার্স আগের এই ঘটনা, আগের তুলনা। তখন তো মানে মেয়েরা চাকরিতে যাবে তো ভাবতেই পারা যায় না, সে আবার ডিফেন্সে, আবার সে ফৌজে করবে, এটা তো কারোর কল্পনাই ছিল না, কল্পনার অতীত ছিল। কিন্তু আমার বাবা মানে মেয়েকে চাকরি করাবই, আমরা ওখানে গিয়ে সে পড়াশোনা করা, মেডিকেলের পড়াশোনা করা, সে সকাল থেকে সে ম্যাডাম যে বললেন আমাদের যে মানে শিডিউল থাকে, 4টে থেকে ওঠা, পিটি প্যারেড করা, আবার আসার সঙ্গে সঙ্গে গিয়ে আবার ব্রেকফাস্ট করা, যাও ক্লাস করো, আবার আসো, আবার গেম পিরিয়ডে রাইট, একদম সব কিছু মানে সেলফ মেড ফৌজ আমাদের করে দিয়েছে একদম, মানে রোগরে পিটিয়ে, মানে কি বলবো মানে একদম টোটালি গ্রুমিং। তারপরে তোমার যে ক্যাজুয়ালিটি যখন আসতো,
বাবা, মানে হসপিটালেই তো আমাদের মোটামুটি ডিউটিটা আমাদের, সে হসপিটাল যখন আসতো সে যে সাইট, কাকে ছেড়ে কাকে ধরবো, কাকে ছেড়ে কাকে ট্রিটমেন্ট, কাকে আইপি লাগাবো, কাকে ব্লাড দেবো, কার ব্লাড নেবো, মানে সেই যে ডিজাস্টার ম্যানেজমেন্টগুলো যে আমাদের পেশেন্ট অনুযায়ী যে করতে হয়েছে, ওর মধ্যে এক একটা ব্যান্ড লাগানো থাকতো, সবুজ ব্যান্ড, লাল ব্যান্ড, যে কাকে তুমি প্রায়োরিটিটা বেশি দেবে, তারপর গুলি করে তাকে ওটিতে পাঠানো, কাকে অ্যাম্পুটেশন করছে, ডিউটি মানে এমনই ছিল, ইউনিফর্ম পরলেই মানে তোমাদের দৈব শক্তি এসে যাচ্ছে। সে আমার মেয়ে, ছোট্ট মেয়ে, 1.5 বছরের মেয়ে, এই রক্ষাবন্ধন দিনই আমার মেয়ে চলে গেছিল, ফোনও ছিল না, আমার ছোট্ট মেয়ে, আমার কল ডিউটি, ও ঠিক বুঝতে পারছে আমি ইউনিফর্ম পরে নিয়েছি, মাম্মি এখন ডিউটিতে যাবে, আমাকে দিতেই যাবে ডিউটিতে, আমাকে কল ডিউটি এসে গেছে। আমার তখন উপরে যে সিনিয়র ম্যাডাম ছিল, আমি বললাম ম্যাম আমি কি করবো এখন, বলে তুই আমার কাছে ছেড়ে যা। সেই দুধের বোতল ফোতল দিয়ে ওকে আমি ছেড়ে যাচ্ছি, সেই চিৎকার করে কান্না, সে ত্রাহি, আমি সেই ছুট ডিউটিতে, খেয়াল নেই কি হয়েছে। প্রদীপ বাবু 33 বছর আগে হ্যাঁ, 3 ভাই 1 বোন যখন শুনলেন এরকম একটা কাজে জয়েন করছে, কিরকম লেগেছিল? প্রথম তো একটু অসুবিধা হচ্ছিল, কিন্তু লাস্টে আমরা মনকে অনেক জোর দিয়ে দিয়েছি, যে এরকম চিন্তা করছি আমরা যখন 3 ভাই, এ আমার একদম পুরো বুকের ভিতরে ঢুকে আছে, মানে এত ভালোবাসা। এখন তারপরে দেখছি হাজার হাজার তো ভাইদেরকেও ট্রিটমেন্ট করছে এবং তাদেরকে সঙ্গে রাখি বন্ধনের সময় জড়িত হয়ে আছে। আসতে তো পারতো না, আমাদেরকে ওই 1 সপ্তাহ আগে রাখি পাঠিয়ে দিত, আমরা ঠিক রাখির দিনকে সকালবেলা আমরা ওই ওর কথা স্মরণ করে আমরা নিজেরাই পড়ে নিতাম। আবার ভাই ফোটার সময় আমাদের ফোনে তখন কথা হতো, হ্যাঁ ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, আমি কানে ফোন শুনে আমি সকালবেলা মানে ওই ভাই ফোঁটা নিচ্ছি, মানে এরকম করে আমরা আনন্দ করেছি। কিন্তু আমরা খালি একটাই ভাবতাম যে আমাদের আরও হাজার হাজার ভাইরা তো আছে, তাদেরকে নিয়ে তো আছে, একই তো ব্যাপার, আমিও যা ওই হাজার হাজার ফৌজি ভাই তা একই। স্টার্ট। আরামসে, আস্তে আস্তে পারো। দেখবো এবার টাইম কণিকা দি এবং প্রদীপ বাবুর 27 সেকেন্ড। ফার্স্ট রাউন্ডের স্কোর, এই রাউন্ডে ফার্স্ট পজিশনে আছেন জ্যোতিকা দি, অলোক বাবু 20 পয়েন্টস। সেকেন্ড পজিশনে আছেন কণিকা দি, প্রদীপ বাবু 15 পয়েন্টস। থার্ড পজিশনে আছেন সর্বানিধি, মনোজ বাবু 10 পয়েন্টস। ফোর্থ পজিশনে আছেন মঞ্জু দি, ওঙ্কারনাথ বাবু 5 পয়েন্টস। জ্যোতিকা দি, অলোক বাবুর পছন্দ সোফা, কণিকা দি, প্রদীপ বাবুর পছন্দ এয়ার পিউরিফায়ার, সর্বানিধি মনোজ বাবুর পছন্দ স্যালাড কাটার, মঞ্জু দি, ওঙ্কারনাথ বাবুর পছন্দ ল্যাম্পশেড। এই রাউন্ডে হাই স্কোরার জ্যোতিকা দি। সানরাইজের তরফ থেকে 5 লিটারের মাস্টার্ড অয়েল জ্যোতিকাদির জন্য। সকলের জন্য ভদ্রেশ্বর লাল বাবা রাইসের তরফ থেকে বাসমতি চাল। শুরু করছি আমাদের সেকেন্ড রাউন্ড। কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সেস প্রেজেন্টস হয় তুমি নয় আমি। আজকের আমাদের স্পেশাল গেস্ট রিক এবং শুভশ্রী। শুভ স্বাধীনতা দিবস। শুভ স্বাধীনতা দিবস। প্রথম গানের প্রশ্ন সঠিক উত্তর দিলে গিফট পাবে সানকুইকের তরফ থেকে প্রেসার কুকার। অনেকগুলো অক্ষর ঘোরাফেরা করছে, একটা অক্ষরে গিয়ে আটকে যাবে, সেই অক্ষরটা দিয়ে গান শোনাতে হবে। সর্বানিধি। এক বৈশাখে দেখা হলো দুজনা। 5 পয়েন্ট সর্বানিধি। সঙ্গে সানকুইকের তরফ থেকে প্রেসার কুকার। একটা হয়ে যাক গানে দিয়ে। একবার বিদায় দে মা, ঘুরে আসি আমি, হাসি হাসি পড়ব ফাঁসি, দেখবে ভারতবাসী আমি, হাসি হাসি পড়ব ফাঁসি, দেখবে ভারতবাসী। একবার বিদায় দে মা, ঘুরে আসি। এবার দ্বিতীয় গানের প্রশ্ন সঠিক উত্তর দিলে গিফট পাবেন শ্রী ও শ্রীজি কালেকশনের তরফ থেকে গোল্ড প্লেটেড জুয়েলারি।
जय हिंद जय हिंद जय हिंद की सेना जय हिंद जय हिंद जय हिंद जय हिंद जय हिंद। গানের কথায় কাদের স্মরণ করবার কথা বলা হয়েছে? বলো সর্বানিধি। শহীদ। ঠিক আছে, একদম 5 পয়েন্টস। সঙ্গে শ্রী ও শ্রীজি কালেকশনের তরফ থেকে গোল্ড প্লেটেড জুয়েলারি সেট। থার্ড গান, রাইট আনসার দিলে গিফট পাবেন বটলের সেট। फूलों का तारों का सबका कहना है 1000 में मेरी बहना है सारी उम्र हमें संग रहना है फूलों का तारों का सबका कहना है 1000 में मेरी बहना है सारी उम्र हमें संग रहना है। ला 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 ला। গানের কথা অনুযায়ী প্রিয় কোন সম্পর্কের কথা উল্লেখ আছে? বলো কণিকাদি। বোনের সম্পর্কের কথা আছে। 5 পয়েন্টস। সঙ্গে বটলের সেট। 4 নম্বর গানের প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবেন কফি মাগ এবং কেটলের সেট। ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা তোমাতে বিশ্বময়ীর তোমাতে বিশ্বময়ের আঁচল পাতা ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা। গানের কথা অনুযায়ী কোথায় মাথা ঠেকানোর কথা বলা হয়েছে? বলো সর্বানিধি। পায়ে। পায়ে ঠিক না, তোমার উপর মাথা। উত্তরটা হচ্ছে দিদি দেশের মাটি তোমার পারে ঠেকাই মাথা। হ্যাঁ সরি দিদি, -5। এবার যাচ্ছি শেষ প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন। রাইট আনসার দিলে গিফট পাবে হ্যান্ড ব্লেন্ডার। একটা ছবি এসছে, এই ছবি সম্পর্কিত একটি গান শোনাতে হবে। বলো জ্যোতিকাদি। ভারতবর্ষ সূর্যের এক নাম আমরা রয়েছি সেই সূর্যের দেশে। একদম 5 পয়েন্টস। সঙ্গে হ্যান্ড ব্লেন্ডার। कुछ करिए नसो नसो मेरी खोले है कुछ करिए है कुछ करिए है कुछ करिए कुछ करिए बस बस बड़ा बोले अब कुछ करिए अब कुछ करिए अब कुछ करिए ओए कोई तो चले जिद पड़िए डूब दरिए या मरिए है कोई तो चले जिद पड़िए डूब दरिए या मरिए चक दे इंडिया चक दे इंडिया चक दे इंडिया चक दे इंडिया। সেকেন্ড রাউন্ডে 3 জন হাইয়েস্ট স্কোরার, সর্বানিধি, জ্যোতিকাদি, কণিকাদি। 3 জনেই 5 পয়েন্টস করে পেয়েছেন, তাই হাইয়েস্ট স্কোরারের গিফট যিনি আজ দিদি নাম্বার 1 হয়ে যাবেন তিনি পেয়ে যাবেন কুচিনা স্মল অ্যাপ্লায়েন্স তরফ থেকে গিফট হ্যাম্পার। শুরু করছি আমাদের থার্ড রাউন্ড। ডাবর রেড পেস প্রেজেন্টস কার দৌড় কত দৌড়। এটা আমাদের হেডফোন রাউন্ড। ভাইয়েরা এখানে আসবে, শব্দগুলো পড়বে, আর বোনেদের কানে হেডফোনে গান বাজবে। শব্দগুলোকে গেস করতে হবে লিপ রিড করে। সময় পাবেন 1 মিনিট, প্রতিটি রাইট ওয়ার্ডের জন্য 2 পয়েন্টস করে পাবেন। প্রথমে খেলতে আসছেন ওঙ্কারনাথ বাবু। চলুন স্টার্ট দাদা। পাহাড় পাহাড় মাল। গুলি গুলি কুড়ি। বিমান বিমান বিমান। বর্ডার 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 বর্ডার। ছুটি ছুটি কুলি। ছুটি ঝুড়ি। ছুটি ওরে বাবা ছুটি কুলি। যে 3টে পারেননি শুনে নিন। পাহাড়
গুলি, ছুটি। দুটো পেরেছেন বর্ডার আর বিমান। 4 পয়েন্টস। মনোজ বাবু আসুন। सुनो गौर से दुनिया वालों, बुरी नजर ना हम पे डालो, चाहे जितना जोर लगा लो, सबसे आगे होंगे स्टार्ट। कमान कमान सामान सामान लाठी लाठी आंटी लाठी लाठी शत्रु शत्रु সবুজ शत्रु তরমুজ কপুর जहाज নায়ক जहाज जहाज না সাহেব जहाज নাহেক परिवार পরিবার शत्रु जहाज খুলে ফেলুন। যেই তিনটে পারেননি এবার শুনে নিন। তিনটে পায়নি, কামান, শত্রু, জাহাজ। দুটো পেরেছেন, 4 পয়েন্টস। আসুন আলু বাবু। স্টার্ট দাদা। চরকা চরকা সংসার কার্তুজ কার্তুজ আকাশ আকাশ হাসি আকাশ আকাশ মাটি মাটি ভাই ভাই ভাত ভাই মাঠ চরকা 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 কার্তুজ হ্যাঁ কিচ্ছু শুনতে পাচ্ছি না। লেগে গেছে দাদা একদম। আকাশ আর মাটি পেরেছেন, বাকিগুলো শুনুন এবার। চরকা পারিসনি, কার্তুজ পারিসনি, আর হচ্ছে ভাই। 4 পয়েন্টস জ্যোতিকা। ওকে প্রদীপ বাবু। স্টার্ট দাদা। রাইফেল হাজবেন্ড রাইফেল 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 হ্যাঁ সৈন্য সৈন্য চরিত্র সৈন্য সৈন্য নদী নদী ঘটি শব্দ শব্দ স্বপ্ন শব্দ পপ্র শব্দ অভ্র লড়াই লড়াই নদী নদী অন্দি ওকে চলো। তিনটে পেরেছে, রাইফেল, সৈন্য এবং লড়াই। বাকি দুটো বলে দিন কি কি পারেনি। শব্দ আর নদী। কণিকা দি 6 পয়েন্টস। এই রাউন্ডে হাই স্কোরার কণিকা দি 6 পয়েন্টস। আসুন কণিকা দি। ওকে মিষ্টির কথার তরফ থেকে কেকস, কুকিজ এবং টি সেট কণিকা দির। সেকেন্ড পজিশনে আছে তিনজন, মঞ্জুদি, সর্বানিধি এবং জ্যোতিকা দি। তিনজনেই 4 পয়েন্টস। ওকে মঞ্জুদির পছন্দ সানরাইজের তরফ থেকে মশলা এবং তেল। ওকে সর্বানিধির পছন্দ ক্যাসারোলের সেট। জ্যোতিকাদির জন্য রয়েছে ভদ্রেশ্বর লাল বাবা রাইসের তরফ থেকে গ্রসারি আইটেম। ফিরে এলাম ব্রেকের পর। আপনারা দেখছেন সানরাইজ প্রেজেন্টস দিদি নাম্বার 1 সিজন 8, কো পাওয়ার্ড বাই ডাবর রেড পেস্ট, স্পেশাল পার্টনার কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সেস। আমার কস্টিউম স্পন্সর করেছে অনুকেত, জুয়েলারি স্পন্সর করেছে শেখ ফ্যাশন জুয়েলারি। যিনি আজ দিদি নাম্বার 1 হবেন তিনি পেয়ে যাবেন মুখরোচক চ্যানেলের তরফ থেকে গিফট হ্যাম্পার, ওরিয়েন্ট জুয়েলার্সের তরফ থেকে সোনার হার। শুরু করছি আমাদের শেষ রাউন্ড, বুদ্ধিতে বাজিমাত। প্রথম প্রশ্ন সঠিক উত্তর দিলে গিফট পাবে কুশন কভার এবং অ্যালার্ম ক্লকের সেট। দেখুন লেখা রয়েছে ভারত এবং ডান দিকে প্রচুর শব্দ আছে। ভারতের পাশে কোন তিনটে শব্দ বসালে তিনটে অর্থপূর্ণ শব্দ? এবার বলি সর্বানিধি। ভারত মাতা, ভারতবর্ষ, ভারত রত্ন। 20 points.
পয়েন্ট, সঙ্গে কুশন কভার এবং অ্যালার্ম ক্লকের সেট। এবার দ্বিতীয় প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে আরিয়ান কালেকশনের তরফ থেকে গোল্ড প্লেটেড জুয়েলারি সেট। পদ্ম, জনতা এবং চরকা, তিনটে শব্দ থেকে একটা করে অক্ষর নিয়ে একটা শব্দ বানাতে হবে। এবার বলো সর্বানিধি। পদ্মর প, জনতার তা, চরকার কা, পতাকা। 20 পয়েন্টস, সঙ্গে আরিয়ান কালেকশনের তরফ থেকে গোল্ড প্লেটেড জুয়েলারি সেট। 3 নম্বর প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে বেনারসি নিকেতনের তরফ থেকে শাড়ি। স্নেহ ও ভালোবাসায় থাকবে ভাই বোন, পূর্ণিমায় উৎসব, অটুট বন্ধন, কি বিষয় ধাঁধা? এবার বলো সর্বানিধি। রাখি, বুঝিয়ে দিন। পূর্ণিমাতে রাখি পূর্ণিমা, স্নেহ ভালোবাসায় ভাই বোনদের রক্ষাবন্ধন যে বলে, পূর্ণিমায় রাখি পূর্ণিমা, আর অটুট বন্ধন রাখি বন্ধন। 20 পয়েন্টস, সঙ্গে বেনারসি নিকেতনের তরফ থেকে শাড়ি। 4 নম্বর প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে ডিনার সেট। পাশাপাশি কেউ দেশের জন্য লড়াই জানা, সীমান্তে বীর সেনা। ওপর নিচের ক্লু, দেশকে ভালোবাসতে জানি, দেশের জন্য তুলব ধ্বনি। এবার বলো ওঙ্কারনাথ বাবু। পাশাপাশি হবে জওয়ান, হ্যাঁ, আর ওপর নিচ এটা জয় হিন্দ। 20 পয়েন্টস, সঙ্গে ডিনার সেট। শেষ প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে সিধু চাকি ফ্রেশ আটার তরফ থেকে 4.1 অডিও স্পিকার। শেষ প্রশ্ন, 30 পয়েন্টসের আনসার, ভুল করলে -20। ছবিটা ক্লু, শূন্য স্থান পূরণ করতে হবে। বর্গের জয় আকার 9 দয় দেওয়া আছে। এবার বলো সর্বানিধি। আজাদ হিন্দ ফৌজ। সর্বানিধি বলছেন আজাদ হিন্দ ফৌজ। যদি সঠিক হয় তাহলে 30 পয়েন্টস। দেখে নিন। রাইট আনসার 30 পয়েন্টস, সঙ্গে সিধু চাকি ফ্রেশ আটার তরফ থেকে 4.1 অডিও স্পিকার এবং গিফট হ্যাম্পার। শেষ রাউন্ডে দুর্দান্ত পারফরমেন্স সর্বানিধি। আজকের দিদি নাম্বার 1 সর্বানী বন্দ্যোপাধ্যায় এবং সঙ্গে মনোজ কুমার দে with 109 পয়েন্টস। জ্যোতিকা দি, এটা আপনার মেমেন্টো। এটা মঞ্জু দি, আপনার মেমেন্টো। এটা কণিকা দি, উইনারের ট্রফি সর্বানিধি। দিদি নাম্বার 1-এর ব্যাজ, দিদি নাম্বার 1-এর স্যাশ, ওরিয়েন্ট জুয়েলার্সের তরফ থেকে সোনার হার। ওরিয়েন্ট জুয়েলার্স শুধুই হলমার্ক। মুখরোচক চ্যানেলের তরফ থেকে গিফট হ্যাম্পার। মিয়া অমরের তরফ থেকে দিদি নাম্বার 1 কে। মিয়া অমরের তরফ থেকে সকলের জন্য গিফট হ্যাম্পার। সানরাইজের তরফ থেকে গিফট হ্যাম্পার। সর্বানিধির জন্য কুচিনা স্মল অ্যাপ্লায়েন্স তরফ থেকে ইলেকট্রিক কেটল। বাঞ্ছা নামের তরফ থেকে মিষ্টির গিফট হ্যাম্পার, মিষ্টি মানেই বাঞ্ছেরা। একই সাথে স্বাধীনতা দিবস এবং রাখি বন্ধন উৎসব পালন করলাম আমরা আজকে। সবাই ভালো থাকবেন। জয় হিন্দ।